বৃষ্টির কথার উত্তর না দিয়ে শ্রাবণ বৃষ্টির দিকে এগিয়ে আসতে লাগলো, আর বৃষ্টি পিছিয়ে যেতে লাগলো। একসময় দেয়ালের সাথে পিঠ ঠেকে গেল বৃষ্টির। শ্রাবণ নিজের দুহাতে বৃষ্টিকে আটকে ফেললো দেয়ালের সাথে। তারপর বৃষ্টির মুখের কাছে মুখ নিয়ে আস্তে করে বলল, আমার রুমে আমি থাকবো না তো কে থাকবে সুইটহার্ট? শ্রাবণকে এত কাছে আসতে দেখে বৃষ্টির কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। বৃষ্টি কাঁপা কাঁপা গলায় বলল, প্লিজ আমায় যেতে দিন। আমি আর আসবো না এখানে, এই কান ধরছি, প্রমিস করছি আর আসবো না। আমায় যেতে দিন প্লিজ। যেতে দিব বলে তো তুমি আমি আটকাইনি সুইটহার্ট। আমার যে নেশা ধরে গেছে তোমার উপর, নিজে না কেটে কী করে যেতে দিই তোমায়? কথাগুলো বৃষ্টির একদম ঠোঁটের কাছে ঠোঁট নিয়ে বলল শ্রাবণ। শ্রাবণের কথা শুনে বৃষ্টি রীতিমতো কান্না করতে শুরু করলো ভয়ে। বৃষ্টির চোখ থেকে পানি গড়িয়ে পড়ার আগেই নিজের ঠোঁট দিয়ে পানিটা শুষে নিল শ্রাবণ। তারপর বৃষ্টির কপালে চুমু এঁকে বলল, এত ভয় পাও কেন তুমি? আমি না তোমার স্বামী? আমি কাছে আসলে তোমার এত কষ্ট হয় জান? কেন সহ্য করতে পারো না তুমি আমায়? কেন বোঝো না আমার বুকের কষ্টগুলো? কেন বারবার দূরে সরিয়ে রাখো আমায় তোমার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য যে আমি উন্মাদ হয়ে যাই? কেন বলছো না তুমি? কথাগুলো বলতে বলতে বৃষ্টির ঠোঁটে ঠোঁট ঢুকিয়ে দিল শ্রাবণ। বৃষ্টি নিজের শরীরে সমস্ত শক্তি দিয়ে শ্রাবণকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দিয়ে রাগী গলায় বলল, কারণ আমি আপনাকে ঘৃণা করি। আমার ভাই বাবির খুনি আপনি, আমার জীবনের অভিশাপ আপনি। আপনার স্পর্শকে ঘৃণা করি আমি। আপনার নাম শুনলেও ঘৃণা হয় আমার। আই জাস্ট হেট ইউ। কথাগুলো বললেই দৌড়ে চলে যেতে নিল বৃষ্টি, কিন্তু তার আগেই শ্রাবণ বৃষ্টির হাত ধরে নিজের বুকের সাথে মিশিয়ে নিল ওকে। তারপর দাঁতে দাঁত চেপে বলল, তুই জানিস আমি এখন চাইলে তোর সাথে ঠিক কী কী করতে পারি? তোর সাথে যাই করো না কেন সেটা কিন্তু আমার জন্য অবৈধ হবে না, কারণ তুই আমার বউ। এখন ইচ্ছে করলে তোর উপর নিজের স্বামীতে ফলাতে পারি আমি, কিন্তু আমি সেটা করবো না। কেন জানিস? কারণ আমি তোকে। এতটুকু বলতেই শ্রাবণের গালে ঠাস করে একটা থাপ্পড় মেরে দিল বৃষ্টি। আমি শুনতে চাই না আপনার মুখ থেকে এই মিথ্যে ভালোবাসার কথা। আপনারা ছেলেরা কখনোই কাউকে ভালোবাসতে জানেন না। আপনাদের কাছে মেয়েদের টিস্যু পেপার বলে মনে হয়। তাই যখন খুশি একটা মেয়েকে ভালোবেসে কাছে টেনে নিলেন, আবার যখন খুশি দূরে ঠেলে দেন। আমি আপনাকে বিশ্বাস করি না। বিশ্বাস করি না আমি আপনার ভালোবাসাকে। আমি ঘৃণা করি আপনাকে, জাস্ট হেট করি। কথাগুলো বলেই চলে যেতে নিল বৃষ্টি। তখনই শ্রাবণ বৃষ্টির হাত ধরে টান দিয়ে বৃষ্টির কোমর জড়িয়ে ধরল। তারপর বৃষ্টির চুলের মুঠি ধরে রাগে গলায় দাঁতে দাঁত চেপে বলল, কি ভাবিস তুই নিজেকে? আমি কিছু বলছি না ভেবে যা খুশি তাই করবি? আরে ভালোবাসতে হলে বিশ্বাসের দরকার হয়, বিশ্বাসের। বিশ্বাস ছাড়া কখনোই ভালোবাসা হয় না। আজকের পর থেকে আমি আর ঘুরবো না তোর পেছনে, কিন্তু তুই যদি কখনো আমার কাছে ফিরে আসিস তখন তোকে এভাবে অবহেলা করব। তখন বুঝবি ভালোবাসা কত জ্বালা। আমায় চালিয়ে বলিয়ে ছাই করে দিয়েছিস তুই, কিন্তু আর না, এবার আমার পালা। তুই আর কখনই ফিরে পাবি না আমায়। আমি আর তোর হব না কখনো। আজকের পর থেকে আমিও তোকে ঘৃণা করব, ভুলে যাব তোকে আমি, মুছে ফেলবো মন থেকে তোর সব স্মৃতি। কথাগুলো বলে বৃষ্টিকে বিছানায় ছুঁড়ে ফেলে রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল শ্রাবণ। আর বৃষ্টি বিছানায় পড়ে থেকে কাঁদতে লাগলো। বৃষ্টির কেন জানি মনে হচ্ছে ও যা করছে তা ভুল করছে। হয়তো আজকে জেদের বসে অনেক বড় কোনো ভুল করে ফেললো ও। হঠাৎ বৃষ্টির ভাবনায় ছেদ পড়লো বিছানায় পড়ে থাকা শ্রাবণের ফোনের শব্দে। বৃষ্টি কী মনে করে ফোনটা রিসিভ করে কানে ধরলো, কিন্তু বৃষ্টি কিছু বলার আগেই ওই পাশের লোকটা বলে উঠল, স্যার, বৃষ্টি ম্যাডামের ভাবি সিনিয়র ম্যাডামের জ্ঞান ফিরেছে। ডাক্তার বলল আপনি এখন ওনার সাথে দেখা করতে পারবেন, কিন্তু দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চলে আসুন। ওই পাশের লোকটার কথা শুনে হাত থেকে ফোনটা পড়ে গেল বৃষ্টির। বৃষ্টি যেন নিজের কানকেও বিশ্বাস করতে পারছে না। স্নেহাভাবে বেঁচে আছে এটা কি করে সম্ভব? বৃষ্টি আর কিছু না ভেবে দ্রুত গতিতে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে পাগলের মতো স্নেহার কেবিন খুঁজতে লাগলো বৃষ্টি। কিন্তু এত বড় একটা হাসপাতালে যে এত সহজে কেবিন খুঁজে পাওয়া সম্ভব নয় তা বৃষ্টি হাড়ে হাঁটে টের পাচ্ছে। হঠাৎ শ্রাবণের একজন লোককে দেখে চিনতে পারল বৃষ্টি। বৃষ্টি দৌড়ে তার কাছে গিয়ে বলল, ভাই আমি বৃষ্টি। স্নেহা ভাবি কোন কেবিনে আছে জলদি বলুন আমায়। বৃষ্টিকে দেখে লোকটা চিনতে পেরে বলল, ম্যাডাম আপনি এখানে, স্যার কোথায়? উনি আসেনি? আমি আপনাকে যা জিজ্ঞেস করলাম সেটার উত্তর দিন আপনি আগে আমায়। তাড়াতাড়ি বলুন না, আমার ভাবি কোন কেবিনে আছে। বৃষ্টির কথা শুনে লোকটা আর কিছু না বলে বৃষ্টিকে স্নেহার কেবিনটা দেখিয়ে দিল। বৃষ্টি দ্রুত চলে গেল স্নেহার কেবিনে। ভেতরে ঢুকে দেখলো বসে আছে স্নেহা। স্নেহাকে একদম চেনা যাচ্ছে না। চুলগুলো কেমন উস্কো খুস্কো আর পাগলের মতো। গায়ের রং পাল্টে কেমন কালচে হয়ে গেছে। চোখের নিচে কালি পড়া। স্নেহাকে দেখে একদম পাগলের মতো লাগছে। বৃষ্টি দৌড়ে গিয়ে স্নেহাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো। বৃষ্টিকে কাঁদতে দেখে স্নেহা বৃষ্টিকে সরিয়ে দিয়ে বলল,
যা যা পালা, পালা এখান থেকে, নাহলে সবাই মরবে। ওরা কাউকে বাঁচতে দিবে না, পালিয়ে যা এখান থেকে। স্নেহার কথা শুনে অবাক হয়ে গেল বৃষ্টি। বৃষ্টি স্নেহার দুগালে হাত রেখে কাঁদতে কাঁদতে বলল, ভাবি তুমি এসব কি বলছো? তোমার এই অবস্থা কি করে হলো? কে মেরে ফেলবে সবাইকে? কার কথা বলছো তুমি ভাবি? তুমি কি শ্রাবণ চৌধুরীর কথা বলছো? শ্রাবণের নাম শুনতেই স্নেহা বলে উঠল, ভাই শ্রাবণ, তুমি পালিয়ে যাও, ওরা তোমার নামে অনেক বড় ষড়যন্ত্র করেছে, সব শেষ করে দিবে ওরা। যেভাবে তোমার মা বাবাকে খুন করেছে ওরা সেইভাবে তোমাকেও মেরে ফেলবে। পালিয়ে যাও ভাই, পালিয়ে যাও তুমি। স্নেহার কথা শুনে আরও বেশি অবাক হলো বৃষ্টি। স্নেহা কি বলছে এসব, তার কোনো কিছুই বুঝতে পারছে না বৃষ্টি। বৃষ্টি স্নেহাকে আরও কিছু জিজ্ঞেস করবে, তখনই কেবিনে ডাক্তারকে নিয়ে শ্রাবণ প্রবেশ করলো। ডাক্তার এসে বৃষ্টিকে সরিয়ে দিয়ে নার্সদের দিয়ে স্নেহা শুইয়ে দিল। তারপর জোর করে একটা ইঞ্জেকশন পুশ করলো স্নেহার শরীরে। স্নেহা শ্রাবণের কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। স্নেহা ঘুমালে ডাক্তার শ্রাবণকে উদ্দেশ্য করে বলল, শুনুন মিস্টার শ্রাবণ, রুগীকে দেখে আমি যা বুঝলাম উনি পাগলে বাড়ানোর জন্য কেউ না ওনার শরীরে নেশা ইঞ্জেকশন প্রয়োগ করেছে। বেশ অনেক হয়তো, যাই দ্রুত উনি এখন হাফ মেন্টাল হয়ে আছে, কাউকে চিনতে পারছে না। তবে উন্নত চিকিৎসা পেলে দ্রুতই সে উঠবে আশা করি। ডাক্তারের কথা শুনে শ্রাবণ বলল, ওনাকে সুস্থ করার জন্য যা করতে হয় করুন ডক্টর, যত টাকা লাগে আমি দেব, তবু আপনি ওনাকে বাঁচিয়ে তুলুন। আমি ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি, এই মায়ের মতো ভাবিকে পেয়ে নিজের মায়ের ছায়া দেখেছিলাম আমি এনার মাঝে। স্নেহা ভাবিকে হারালে যে আমি সত্যি এতিম হয়ে যাব ডাক্তার, আপনি ওনাকে বাঁচান। শ্রাবণের কথা শুনে ডাক্তার শ্রাবণের পিঠে হাত রেখে আশ্বাস দিয়ে বলল, রিল্যাক্স মিস্টার শ্রাবণ, আপনার বাবি অবশ্যই সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি এখন সুস্থ করে তোলার আপ্রাণ চেষ্টা করছি। কথাগুলো বলে চলে গেলেন ডাক্তার। শ্রাবণ ও স্নেহা ভাবির মাথায় হাত বুলিয়ে ডাক্তারের পিছু পিছু চলে গেল। বৃষ্টি এতক্ষণ কেবিনের এক কোণায় দাঁড়িয়ে থেকে সব কথা শুনছিল চুপচাপ। বৃষ্টির মাথায় যেন কিছুই ঢুকছে না, কি হচ্ছে এসব। শ্রাবণ এতক্ষণ কি বলে গেল এগুলো? বৃষ্টিকে সব জানতে হবে। সব কিছু জানা পর্যন্ত শান্তি পাচ্ছে না বৃষ্টি। বৃষ্টি স্নেহার কেবিন থেকে বেরিয়ে দৌড়ে যেতে লাগলো শ্রাবণের খোঁজে। শ্রাবণের কাছ থেকেই সব কিছু জানবেও, কিন্তু শ্রাবণ ততক্ষণে হসপিটাল ছেড়ে চলে গেছে অনেক আগেই। বৃষ্টি দৌড়ে হাসপাতালের বাইরে বের হতেই নীল এসে দাঁড়ালো বৃষ্টির সামনে। তারপর বৃষ্টিকে বলল, কি ব্যাপার নীলা, তুমি এখানে কি করছো? আর আমি তোমায় পাগলের মতো খুঁজে চলেছি সব জায়গায়, চলো আমার সাথে। না নীল, আমি আপনার সাথে যেতে পারবো না। অনেক কিছু জানার আছে আমার শ্রাবণের কাছ থেকে। সব কিছু কেমন গুলিয়ে যাচ্ছে আমার। আমি শ্রাবণের কাছে যাবো নীল ভাইয়া, প্লিজ আমায় শ্রাবণের কাছে নিয়ে যান। তুমি শান্ত হও বৃষ্টি, তোমার সব প্রশ্নের উত্তর আমার কাছে আছে। আমি তোমায় বলবো সব, আর কিছু লুকানোর সময় নেই। সময় এসেছে তোমায় সত্যিটা জানানোর, তুমি চলো আমার সাথে। কথাগুলো বলেই বৃষ্টির হাত ধরে নিয়ে বাসার দিকে হাঁটা দিল নীল। বৃষ্টিও আর কিছু না বলে নীলের সাথে সোজা নীলদের বাসায় চলে এলো। তারপর বাসায় ঢুকেই বৃষ্টি নীলকে বলল, আমি আর অপেক্ষা করতে পারছি না নীল ভাইয়া, সব কিছু বলুন আমায় প্লিজ। কি হচ্ছে এইসব? স্নেহা ভাবি যদি বেঁচে থাকে তাহলে শ্রাবণ যাদের হত্যা করেছিল তারা কারা ছিল? বৃষ্টির কথা শুনে বলতে শুরু করলো নীল। শ্রাবণ চৌধুরী কাউকে হত্যা করেনি নীলা, আর তোমার ভাই ভাবিকে হত্যা করার তো কোনো প্রশ্নই আসে না, কারণ তোমার ভাবি স্নেহাকে নিজের মায়ের মতো ভালোবাসতো শ্রাবণ চৌধুরী, আর তোমার ভাইকে নিজের বড় ভাইয়ের মতো ভালোবাসতো। তাহলে ওই ছবিগুলোতে যে স্পষ্ট দেখা যাচ্ছে শ্রাবণ আমার ভাই ভাবিকে। এতটুকু বলতেই নীল বৃষ্টিকে থামিয়ে দিয়ে বলল, ওই ছবিগুলো মিথ্যা ছিল নীলা। হ্যাঁ, শ্রাবণ চৌধুরীর হাতে ছুরি ছিল আর উনি কিছু কাটছিল, কিন্তু সেটা তোমার ভাই ভাবির গলা নয়, বরং তাদের গলা ও হাত পায়ে থাকা দড়ি, যেটা ছবিগুলোতে কেউ এডিট করে কেটে দিয়েছে। শ্রাবণ চৌধুরী তোমার ভাই ভাবিকে খুন করেনি নীলা, খুন করেনি উনি। নীলের কথা শুনে বৃষ্টি অবাক হয়ে বলল, উনি যদি সত্যি আমার ভাই ভাবিকে খুন না করে থাকেন তাহলে সেদিন আমার বাসায় আমায় ওভাবে বাসা থেকে বের করে দিলেন কেনই বা ওইরকম আচরণ করলেন আমার সাথে, যেন উনি খুন করেছেন আমার ভাই ভাবিকে? তোমার জন্য নীলা, শুধু তোমার ভালোর জন্য তোমার সাথে ওই রকম আচরণ করেছেন শ্রাবণ চৌধুরী। বলেছিল তুমি যা বুঝতে চাও, যা বিশ্বাস করো, তোমাকে তাই দেখাতে, নইলে তোমার মাথায় প্রেশার পড়ে, তোমার পাগল হওয়ার বা কোমায় চলে যাওয়ার সম্ভাবনা ছিল। তাই তোমার ভালোর জন্যই তোমার সাথে ওই রকম আচরণ করেছে শ্রাবণ চৌধুরী। নীলের কথা শুনে বৃষ্টি দুপা পিছিয়ে গিয়ে অবাক হয়ে বলল, আমার জন্য যদি উনি আমার সাথে ওইরকম আচরণ করেছেন আমার ভালোর জন্য, কিন্তু উনি যদি আমার ভালোই চাইতেন তাহলে দিনরাত আমি যখন রাস্তায় বিপদে পড়েছিলাম তখন উনি আমায়
ওই অবস্থায় রেখে চলে গিয়েছিলেন কি করে নীল ভাইয়া? বৃষ্টির কথা শুনে নীল হাসি দিয়ে বলল, আরে পাগলি মেয়ে, তোমায় কে বললো যে শ্রাবণ চৌধুরী সেদিন তোমায় রেখে চলে গিয়েছিল? যেদিন তোমায় বাসা থেকে বের করে দেন উনি, সেদিন উনি আমায় ফোন করে তোমায় আমাদের বাসায় এনে রাখতে বলেছিল। তারপর যেদিন তোমায় ওই লোকগুলো খারাপ উদ্দেশ্যে ঘিরে ফেলেছিল, সেদিন উনি আমার মেসেজ করে ডেকে বলেছিল তোমায় বাঁচাতে, কারণ উনি তোমার কাছে নিজেকে খারাপ প্রমাণ করতে চাইছিল। তুমি কি ভেবেছিলে নীলা যে মাত্র 10,000 টাকার বিনিময়ে ওই লোকগুলো তোমায় ছেড়ে দিয়েছে? তোমায় সেদিন আমি মিথ্যা বলেছিলাম নীলা। কথায় আছে, সব নেশা চাইতেও বড় নেশা হলো মেয়ে মানুষের সঙ্গ পাওয়ার নেশা। তাই তখন তোমায় মাত্র 10,000 টাকার বিনিময়ে ছেড়ে দেওয়াকেই বোকামি ছাড়া কিছুই বলে না। সেদিন ওরা টাকা নিয়ে নয়, বরং শ্রাবণ চৌধুরীর ভয়ে ছেড়ে দিয়েছিল তোমায়। আমি যখন ওদের নিয়ে তোমার থেকে দূরে গিয়ে আলাদা কথা বলি, তখন শ্রাবণ চৌধুরী ফোনে ওদের ভয় দেখিয়েছিল, বলেছিল তোমার দিকে চোখ তুলে তাকানোর অপরাধে জানে মেরে দিবে ওদের। আর শ্রাবণ চৌধুরী কিন্তু সেটাই করেছে নীলা। সেদিন তোমায় নিয়ে আমি বাসায় চলে আসার পর ওই লোকগুলোকে শ্রাবণ চৌধুরী নিজে হাতে খুন করেছে নির্মমভাবে, শুধু তোমার দিকে বাজে নজরে দিয়েছিল বলে। মনে পড়ে তোমায় নীলা? সেদিন সকালে তুমি যখন ঘুম থেকে দেরি করে ওঠে বাইরে আসো, তখন আমি নিউজ দেখছিলাম টিভিতে, আর তুমি আসতে নিউজটা আমি বন্ধ করে দেই। তখন ওই নিউজটাই দেখছিলাম নীলা, যা তখন আমি তোমায় বুঝতে দেয়নি। কিন্তু আর নয়, সব কিছু খুলে বলার সময় এসে গেছে আজ। শ্রাবণ চৌধুরীর মতো তোমায় কেউ কখনো ভালোবাসতে পারবে না নীলা, আমিও না। তুমি শ্রাবণ চৌধুরীর রক্তে মিশে গেছো। তোমাকে পাগলের মতো ভালোবাসে উনি, তোমার জন্য উনি সব করতে পারে, সব। নীলের কথা শেষ হতেই নীলের মা এসে বৃষ্টিকে বলল, শুধু তাই নয় নীলা, সেদিন যখন তুই শ্রাবণের বাসায় গিয়ে পানি ভেবে মদ খেয়ে মাতাল হয়ে গেছিলি, তখনও পরম আদরে শ্রাবণ সামলাচ্ছে তোকে। তুই শ্রাবণের গায়েও নিজের গায়ে বমি করে মাখামাখি করে ফেলেছিলি, কিন্তু শ্রাবণ কিন্তু তোকে ঘৃণা করে দূরে সরিয়ে দেয়নি, বরং নিজের হাতে যত্ন করে পরিষ্কার করেছে তোকে। তোর গায়ে জামা কাপড় সেদিন আমি নয়, তোর স্বামী শ্রাবণ বদলে দিয়েছিল, আর নিজে কোলে করে নিয়ে এসে রেখে গিয়েছিল তোকে এই বাসায়। আমাদের বলেছিল তোকে কিছু না জানাতে, তাই তোকে কিছু জানাইনি আমরা। নীল আর নীলের মায়ের কথা শুনে ধপ করে ফ্লোরে বসে পড়ল বৃষ্টি। সারা দুনিয়া যেন ভোঁ ভোঁ করে ঘুরছে বৃষ্টির কাছে। সব কিছু কেমন অন্ধকার হয়ে আসছে বৃষ্টির সামনে। এক সময় জ্ঞান হারিয়ে ফ্লোরে শুয়ে পড়ল বৃষ্টি। শ্রাবণ তিথির সাথে রওনা হলো সিলেটের উদ্দেশ্যে। বর্ষাকে যত তাড়াতাড়ি সম্ভব নিজের কাছে আনতে চায় শ্রাবণ। প্রায় 6 ঘন্টার জার্নির পর শ্রাবণ আর তিথি গিয়ে পৌঁছালো সিলেটের পাহাড়ি এলাকার সেই এতিমখানার সামনে। শ্রাবণ আর দেরি না করে গাড়ি থেকে নেমে দ্রুত চলে গেল এতিমখানার ভেতরে। তারপর এতিমখানায় দেখাশোনা করেন যে মহিলা, তাকে বলল বর্ষাকে ডেকে আনতে। একটু পর বর্ষাকে এনে হাজির করা হলো শ্রাবণদের সামনে। শ্রাবণ নিজের জায়গা থেকে উঠে গিয়ে বর্ষার সামনে দাঁড়ালো। বর্ষাকে একটু ভালো করে দেখে শ্রাবণ বলল, এটা বর্ষা নয় তিথি, এটা আমার বোন বর্ষা নয়। বর্ষার মতো দেখতে হলে উনি বর্ষা নয়। আমি আমার বোন বর্ষাকে ভালোভাবে চিনি, এটা বর্ষা হতেই পারে না। শ্রাবণের কথা শুনে তিথি এগিয়ে এসে অবাক হয়ে বলল, কি বলছো কি শ্রাবণ? এটা তো বর্ষাই, তুমি ভালো করে দেখো। তুমি আমায় বর্ষার যে ছবিটা দিয়েছিলে, এটা সেই বর্ষাই। ছবির সাথে মিলে গেলেও এই মেয়েটা বর্ষা নয় তিথি, এই মেয়েটা অন্য কেউ। এই মেয়ে কে? তুমি তুমি কি একদম বর্ষার মতো দেখতে কি করে? শ্রাবণের কথা শুনে বর্ষার মতো দেখতে মেয়েটি ভয়ে ভয়ে বলল, আপনি ঠিক ঠিক বলছেন, আমি পয়সা নই, আমি ইলা। আমাকে প্লাস্টিক সার্জারি করে বর্ষা চেহারা দেওয়া হয়েছে, কিন্তু আসলে আমি বর্ষা নই। আমি আপনার সম্পর্কে সব জানি। আপনি শ্রাবণ চৌধুরী, তাই না? ইলা মেয়েটার কথা শুনে শ্রাবণ কিছু বলবে তার আগে পিছন থেকে এতিমখানা দেখাশোনা করার ওই মহিলাটা বলে উঠল, এ কি রে, তুই কথা বলতে পারিস? তাহলে এতদিন বোবা হয়েছিলি কেন? এখন হঠাৎ করে কথাই বা বলছিস কি করে? হ্যাঁ, আমি কথা বলতে পারি, কিন্তু এতদিন চুপ ছিলাম বাঁচার জন্য। কিন্তু এখন আর চুপ থাকলে চলবে না। এই ভাইয়াটির সাথে অনেক বড় অন্যায় হয়েছে, ষড়যন্ত্র হয়েছে, যার সব কিছু সাক্ষী আমি। আমি যদি ওনাকে সব না বলে মারা যাই, তাহলে যে আমার দোজেকেও ঠাঁই হবে না। ইলা নামের মেয়েটার কথা শুনে তিথি মেয়েটার কাছে এগিয়ে গিয়ে বলল, তুমি আমাদের সাথে চলো ইলা, এখানে তোমার কিছুই বলতে হবে না। এই জায়গাটা সুরক্ষিত মনে হচ্ছে না আমার কাছে।
এসব শোনার জন্য। তাই তুমি চলো আমাদের সাথে। তিথির কথা শুনে ইলা তিথির হাত ধরে বলল, আপু আমি কথা বলতে পারি, জানতে পারলে ওরা আমায় এখন মেরে ফেলবে। ওদের কেউ না কেউ সব সময় নজর রাখছে আমার উপর। আপনাদের সাথে যাওয়ার আগেই হয়তো ওরা আমায় শেষ করে ফেলবে। তাই যা বলে তাড়াতাড়ি বলতে চাই আমি। আপনারা শুনুন আমার কথা। ইলার কথা শুনে শ্রাবণ রাগী গলায় বলল, কাদের কথা বলছো তুমি? কারা তোমার উপর নজর রাখছে? আর কারাইবে তোমায় মেরে ফেলবে? শ্রাবণের কথা শুনে ইলা মেয়েটা বলতে শুরু করলো, ভাইয়া আমি আপনাদের সম্পর্কে সব জানি, বৃষ্টি আপুর সম্পর্কেও। আমার লোভের কারণে আজকে আপনাদের এই অবস্থা, সাথে আমারও। আমি হলাম বর্ষার বান্ধবী। বর্ষাতে এতিমখানায় থাকতো, আমিও সেখানেই থাকতাম। আমার স্বপ্ন ছিল অনেক বড় লোক হওয়া, অনেক টাকার মালিক হওয়া। আর এই লোভটাকে কাজে লাগিয়ে আপনার চাচা মাহবুব আমায় তাদের কাছে লাগায়। আমার অনেক টাকার বিনিময়ে প্লাস্টিক সার্জারি করে বর্ষা আপুর মতো রূপ দেয়। কিন্তু আল্লাহর সৃষ্টির মতো অবিকল রূপ দেওয়া তার কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। তাই হয়তো সেদিন বৃষ্টি আপু আমায় চিনতে না পারলেও আজকে আপনি আমায় চিনে ফেলেছেন। সেদিন বর্ষার বদলে আমি গিয়ে ওই এডিট করা পিকগুলো ওনাকে দেই। এতটুকু বলে থামলো ইরা। তখনই শ্রাবণ বলে উঠল, তাহলে আমার বোন বর্ষা কোথায়? তুমি যদি বর্ষা হয়ে ঘুরে বেড়াও তাহলে ও কোথায়? বর্ষা বেঁচে নেই ভাইয়া, বর্ষা করা মেরে ফেলেছে। অনেক নির্মমভাবে খুন করেছে ওরা বর্ষাকে। সেদিন আপনি বৃষ্টি আপুর ভাই রাসেলের সাথে যার মৃতদেহ পেয়েছিলেন সেটা স্নেহার ভাবি নয়, বরং বর্ষা ছিল। পাথর দিয়ে মুখ থেতলে দেওয়ার কারণে চেনা যাচ্ছিল না ওকে। আর স্নেহা ভাবিকে ওরা নেশার ইঞ্জেকশন দিয়ে পাগল বানিয়ে ফেলেছে। তারপর স্নেহা ভাবিকে রাস্তায় নেশাগ্রস্ত অবস্থায় ছেড়ে দেওয়া হয়, যেন কোনো গাড়ির সাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা যান উনি। জানি না উনি এখনো বেঁচে আছেন নাকি মারা গেছেন। এতটুকু বলে ইলা থামতেই তিথি বলে উঠল, বর্ষা আর রাসেলকে যদি ওরা ডিরেক্ট হত্যা করেই থাকে, তাহলে স্নেহাকে হত্যা করলো না কেন ওরা? নেশার ইঞ্জেকশন দিয়ে বা কেন ছেড়ে দিল? আর বর্ষার স্বামী সৌরভ, সৌরভ কোথায়? ওর কি হয়েছিল? সৌরভ ভাইয়াকেও খুব বাজেভাবে মেরেছে ওরা, কিন্তু সৌরভ ভাইয়াকে অনেক পরে মেরেছে। ওরা চেয়েছিল সৌরভ ভাইয়াকে দিয়ে আমার সাথে বৃষ্টি আপুর সাথে পাঠিয়ে বৃষ্টি আপুকে ভুল বোঝাবে, কিন্তু সৌরভ ভাইয়া রাজি না হয় তাকে হত্যা করে ওরা। আর স্নেহা ভাবিকে নেশার ইঞ্জেকশন দিয়ে মারতে চেয়েছিল। তার কারণ স্নেহা ভাবি অনেক ভালো একজন মানুষ ছিল। সে এত কিছুর পরেও আপনার চাচা মাহবুবকে বলেছিল ভালো হওয়ার জন্য, আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য। কিন্তু মাহবুব সেটা না করে বরং স্নেহা ভাবিকে পাগল বানিয়ে ছেড়ে দিল অ্যাক্সিডেন্ট করে মারার জন্য। এতটুকু বলে থামলো ইলা। ইলাকে থামতে দেখে তিথি বলল, কিন্তু ওর চাচা মাহাবুরকে তো ও 1 বছর আগেই হত্যা করেছে। তাহলে এখন তুমি কাকে দেখে ভয় পাচ্ছ? কে মেরে ফেলতে পারে তোমায়? মাহবুব মরে গেলেও আরো দুজন আছে যারা আপনার ছিল শত্রু। আমি আপনাদের সব বলে দিব ভেবে ওরা আমাকেও মেরে ফেলতে চেয়েছিল। তখন আমি কোনো মতে পালিয়ে আসি ওদের থেকে। তারপর আমার একটা অ্যাক্সিডেন্ট হয়, আমায় নিয়ে আসা হয় এখানে। আমি জানতাম ওরা আমায় খুঁজতে এখানে আসবে, তাই এতদিন বোবা হয়ে থাকার নাটক করেছি আমি। আমি বোবা হয়ে গেছি ভেবে ওরা আমায় প্রাণে মারেনি, কিন্তু সব সময় আমার উপর নজর রাখছে ওরা। ইলার কথা শুনে শ্রাবণ রাগী গলায় বলল, কারা ওরা? কে এখনো পড়ে আছে আমার পিছনে, আমার শত্রু হয়ে? ওরা আর কেউ নয় শ্রাবণ ভাইয়া। ওদের মাঝে একজন আপনার চাচি লিমা, আর একজন আপনার এতটুকু বলতেই দূর থেকে একটা গুলি এসে সোজা ঢুকে গেল ইলার মাথায়। সাথে সাথে মরণ চিৎকার দিয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল ইলা। ঘটনার আকস্মিকতায় অবাক হয়ে দাঁড়িয়ে রইল তিথি। কিন্তু শ্রাবণ দ্রুত ছুটে গেল বাইরের দিকে। সেদিকে থেকে গুলিটা এসেছে সেদিকে, কিন্তু কাউকে খুঁজে পেল না শ্রাবণ। ফিরে এসে ইলা নিথর দেহ কোলে তুলে নিল শ্রাবণ। শ্রাবণ আর তিথি দুজনের চোখ থেকে ঝরে পড়ছে নোনা জল। আজ ওদের জন্যই এমন অকালে প্রাণ হারাতে হলো ইলা নামের মেয়েটার। এজন্যই সবাই বলে লোভে পাপ আর পাপে হয় মৃত্যু। ইলা নিজের লোভের কারণেই আজ নিজের প্রাণটা হারালো। ইলাকে কোলে নিয়ে গাড়ির কাছে এসে পড়ল শ্রাবণ, কিন্তু গাড়িতে না উঠে গাড়ি থেকে দূরে সরে গেল। শ্রাবণের এমন আচরণে তিথি অবাক হয়ে বলল, কি হলো শ্রাবণ? তুমি গাড়িতে না উঠে এদিকে চলে গেলে কেন? তিথি, আমরা এই গাড়িতে যাব না। আমার মন বলছে এই গাড়ির কেউ ব্রেক ফেল করে রেখেছে বা গাড়ির ভিতর বোম আছে। শ্রাবণের কথা শুনে গাড়ির থেকে সরে এলো তিথি। তারপর শ্রাবণের দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, তুমি কি করে জানলে শ্রাবণ?
যে গাড়িতে বোম আছে বা গাড়ির ব্রেক ফেল? তিথির কথার উত্তর না দিয়ে ইলার মৃতদেহটা মাটিতে শুইয়ে দিয়ে গাড়ির কাছে চলে গেল শ্রাবণ। তারপর গাড়িতে কি যেন চেক করে তাড়াতাড়ি সরে আসলো গাড়ির কাছ থেকে। তারপর তিথিকে উদ্দেশ্য করে বলল, তিথি, গাড়িটাকে ধাক্কা দিয়ে পাহাড় থেকে নিচে ফেলে দিতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব এটা করতে হবে আমাদের। চলো আমার সাথে। শ্রাবণের কথা শুনে কিছুটা অবাক হলেও কিছু বলল না তিথি। তারপর শ্রাবণ আর তিথি দুজন মিলে গাড়িতে ধাক্কা দিল। গাড়ি পাহাড়ি রাস্তা দিয়ে একটু এগিয়ে রাস্তা দিয়ে নিচে পড়ে খুব জোরে ব্লাস্ট হলো। গাড়িটা ব্লাস্ট হতে দেখে চোখ বড় বড় করে শ্রাবণের দিকে তাকালো তিথি। শ্রাবণ তখন হালকা বাঁকা হেসে বলল, এবার জমবে খেলা। অনেক হয়েছে লুকোচুরি খেলা, এবার হবে পাল্টাপাল্টি লড়াই। হয় মরবো নয় মারবো। শ্রাবণ চৌধুরীর বিরুদ্ধে আড়াল থেকে ষড়যন্ত্র করার পরিণতি কি হয় তা তুমি খুব ভালো করে এবার তুমি বুঝবে লিমা চাচিমণি। আর আরেকজনকে সেই শত্রুতাকেও খুঁজে বের করবো আমি। আমার হাত থেকে কোনো নিস্তার নাই তাদের। ইলার লাশটা নিয়ে ঢাকায় ফিরে এলো শ্রাবণ আর তিথি। তারপর দাফন কাফন সম্পন্ন করলো ইলার। এদিকে বৃষ্টির একটু পরেই জ্ঞান ফিরে এলো। জ্ঞান ফিরতে পাগলের মতো করতে লাগলো বৃষ্টি শ্রাবণের জন্য। বৃষ্টি নীলের মাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি কি করে পারলাম মামুনি শ্রাবণকে ভুল বুঝতে? শুধু ভুলই নয়, আমি ওনাকে খুন করতে চেয়েছি পর্যন্ত। নিজ হাতে আমি ছুরি মেরেছিলাম ওনার পেটে, তবু উনি আমার কোনো ক্ষতি করেনি। আর আমি দিনের পর দিন কষ্ট দিয়ে এসেছি আমার শ্রাবণকে। আমি কোন মুখে ওনার সামনে গিয়ে দাঁড়াবো মামুনি? কি মুখে আমি ক্ষমা চাইবো ওনার কাছে? আমার মতো বিশ্বাসঘাতক হয়তো দুনিয়াতে আর কেউ হয় না। আমি শ্রাবণের কাছে যাব মামুনি, প্লিজ তোমরা আমার শ্রাবণের কাছে নিয়ে চলো। আমি ক্ষমা চাইবো ওনার কাছে, ওনার পায়ে পড়ে মাফ চাইবো। আমি ভালোবাসি ওনাকে মামুনি। বৃষ্টির কথা শুনে নীলের মা বৃষ্টির মাথায় হাত বুলিয়ে বলল, শান্ত হ মা, শান্ত হ। শ্রাবণ তোকে পাগলের মতো ভালোবাসে। ও কখনোই তোর ওপর রাগ করে থাকতে পারবে না। তুই ওর স্ত্রী, তোদের আলাদা করার ক্ষমতা কারণেই। দেখিস সব ঠিক হয়ে যাবে। এখন তুই একটু শান্ত হ মা, শান্ত হয় তুই। পরের দিন সকাল 10টা। রাতে অনেক দেরি করে ঘুমানোর কারণেই এখনও ঘুম ভাঙেনি শ্রাবণের। সারা রাত ধরে শ্রাবণ প্ল্যান করেছে কিভাবে ওর শত্রুদের ধরা যায় আর কী করে শাস্তি দেওয়া যায়। হঠাৎ কপালে কারো ঠোঁটে স্পর্শ পেয়ে ঘুম ভেঙে গেল শ্রাবণের। শ্রাবণ ঘুম ঘুম চোখে তাকিয়ে দেখল বৃষ্টি বসে আছে ওর পাশে। বৃষ্টির মুখে মিষ্টি হাসি। অনেক সুন্দর করে সেজে আছে বৃষ্টি। বৃষ্টিকে দেখে শ্রাবণ ভাবছে ও হয়তো স্বপ্ন দেখছে বৃষ্টিকে। শ্রাবণ বৃষ্টির হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের বুকে জড়িয়ে নিল বৃষ্টিকে। তারপর বৃষ্টির গালে চুমু এঁকে দিয়ে বলল, বাস্তবে তো শান্তিতে থাকতে দাও না জান। এখন স্বপ্নের মাঝে জ্বালাতন করতে চলে এসছো। এসেছো ভালো কথা, এত সেজে গুজে কি আসতে বলেছে? আমায় পাগল না করা পর্যন্ত শান্তি পাচ্ছ না, তাই না? শ্রাবণের কথা শুনে মুচকি হাসলো বৃষ্টি। তারপর দুষ্টু মাখা মুখ বানিয়ে শ্রাবণের একটা হাত মুখের কাছে নিয়ে আঙুল মুখে নিয়ে জোরে একটা কামড় বসিয়ে দিল। হাতে ব্যথা অনুভব করতে লাফিয়ে উঠে বসলো শ্রাবণ। তারপর নিজের হাতের দিকে তাকিয়ে বুঝতে পারলো এটা স্বপ্ন নয় বরং সত্যি। সত্যি বৃষ্টি এসেছে ওর কাছে। সাথে সাথে বিছানা ছেড়ে উঠে গেল শ্রাবণ। তারপর রাগী গলায় বলল, তুমি এখানে কি করছো? কেন এসছো তুমি এখানে? শ্রাবণের কথা শুনে বৃষ্টি মুচকি হেসে বিছানা ছেড়ে নেমে শ্রাবণের সামনে এসে দাঁড়ালো। তারপর শ্রাবণের গলা জড়িয়ে ধরে বলল, আমার বরের কাছে আমি এসেছি, তাতে আপনার কি শুনি? বৃষ্টির হাত ছাড়িয়ে দিয়ে শ্রাবণ বৃষ্টিকে দূরে সরে গিয়ে বলল, কে তোমার পর? আমি তোমায় চিনি না। কে তুমি? বেরিয়ে যাও আমার রুম থেকে। তুমি ঢুকতে দিল কে বাসায়? বেহায় মেয়ে কোথাকার, বের হও আমার বাসা থেকে। শ্রাবণের কথা শুনে বৃষ্টি রাগ না করে শ্রাবণকে পেছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, আমি তো চলে যাব বলে আসিনি এখানে। আমি তো আমার বরের জন্য এসেছি। প্লিজ আপনি আর রাগ করে থাকবেন না। আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমায় ক্ষমা করে দিন, আমায় মাফ করে দিন প্লিজ। বৃষ্টির কথা শুনে ঝাড়ি মেরে বৃষ্টিকে নিজের থেকে সরিয়ে শ্রাবণ রাগী গলায় বলল, এ মেয়ে, আমার কথা কানে জানে তোর? তোর সাহস কি করে হয় আমি স্পর্শ করার? হাউ ডেয়ার ইউ! আর একটি বাড়তি কথা যদি তুই বলবি তো জিব্বা কেটে ফেলে দেবো তোর। বেরিয়ে যা আমার পাশে থেকে। আমি চিনি না তোকে। বেয়াদব মেয়ে, বের হ, বের হ রুম থেকে, আমার বাসা থেকে বের হ। কথাটা বলেই বৃষ্টির হাত ধরে নিয়ে বাসা থেকে বের করে দিল শ্রাবণ। বৃষ্টি শ্রাবণের এমন ব্যবহারে একটুও অবাক হলো না, বরং মুচকি হেসে মনে মনে বলল, আমি জানি শ্রাবণ, আপনি আমার সাথে এখন যে আচরণগুলো করছেন এটা আপনার মন থেকে নয়। এই আচরণগুলো আমার পাওনা ছিল। আমিও আমার ভালোবাসা দিয়ে মান ভাঙাবো আপনার। এটা আপনার কাছে আমার প্রমিস।
কথাটা বলেই নিজের নাকটাকে ঘষা দিল বৃষ্টি। তারপর নীলের বাসার দিকে হাঁটা শুরু করলো। কয়েক পা হাঁটতেই নীল এগিয়ে এলো বৃষ্টিকে নিতে। নীলকে দেখে বৃষ্টি মুচকি হেসে বলল, আপনাকে নিশ্চয়ই উনি আসতে বলেছেন আমায় নিতে। বাট তুমি কি করে জানলে? নীলের কথার উত্তরে বৃষ্টি কিছু না বলে শুধু লজ্জা মাখা একটা হাসি দিল। তারপর নীলের সাথে চলে গেল নীলদের বাসায়। এদিকে বৃষ্টিকে বের করে দিয়ে শ্রাবণ নিজের রুমে গিয়ে নিজেই বলল, আম সরি জান, আমি তোমার সাথে এমন আচরণ করতে চাইনি, কিন্তু তোমাকেও তো একটু বুঝতে হবে ভালোবাসা মানুষের অবহেলা কতটা কষ্ট দেয়। আর তার চাইতে বড় কথা, আমি আমার সব শত্রুকে শেষ করা না পর্যন্ত তোমায় নিয়ে কোনো রিস্ক নিতে চাই না। তুমি নীলদের ওখানে সেফ থাকবে, তাই আপাতত সেখানে থাকো তুমি। কথাগুলো ভেবে একটা দীর্ঘশ্বাস ফেলল শ্রাবণ। তারপর ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল হাসপাতালের উদ্দেশ্যে। হাসপাতালে পৌঁছে শ্রাবণ স্নেহার কেবিনে গিয়ে দেখলো স্নেহা বসে আছে আর একা একাই কি যেন ফিসফিসিয়ে বলছে। শ্রাবণ গিয়ে স্নেহার পাশে বসে স্নেহাকে ডেকে বলল, এখন কেমন আছেন ভাবি? আমি শ্রাবণ, আমাকে চিনতে পারছেন? শ্রাবণের কথা শুনে স্নেহা শ্রাবণের দিকে তাকিয়ে কিছুক্ষণ হাঁ করে শ্রাবণের দিকে তাকিয়ে রইল। তারপর শ্রাবণের মাথায় গালে হাত বুলিয়ে বলল, পালিয়ে যা এখান থেকে, না হলে তুই মরবি। যেভাবে ওরা আমার রাসেল, বর্ষা, সৌরভকে মেরেছে সেইভাবে তোকেও মারবে। পালা এখান থেকে, ওরা খুব খারাপ। টাকার জন্য সব করতে পারে ওরা। নিজের মালিকের সাথে বিশ্বাসঘাতকতাও করতে পারে। টাকার লোভ যে বড় লোক। পালিয়ে যা তুই, পালা। স্নেহা আনমনে কথাগুলো বলেই চলেছে। শ্রাবণ স্নেহার কথা শুনে ভ্রুকুচকে বলল, কার কথা বলছেন আপনি ভাবি? কে টাকার জন্য মালিকের সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে? কে মেরে ফেলবে সবাইকে? শ্রাবণের কথা শুনে হু হু করে কান্না করতে লাগলো স্নেহা। তারপর কান্না করতে করতে বলল, কি করে পারলো ওরা সামান্য সম্পত্তি লোভে নিজের ভাইয়ের ছেলেকে খুন করতে চাইতে? তাকে খুন করতে না পেরে তার প্রিয় মানুষকেই মেরে ফেলতে? কি করে? আমার ভাই শ্রাবণের বডিগার্ড হয়ে টাকা লোভে ওদের সাথে হাত মেলাতে পারলো? কিভাবে বর্ষার সবচাইতে প্রিয় বান্ধবীর হয়ে টাকা লোভে বিশ্বাসঘাতকতা করলো ওই মেয়েটা? স্নেহার কথা শুনে শ্রাবণ গম্ভীর গলায় বলল, আমার বডিগার্ড? কোন বডিগার্ডের কথা বলছেন আপনি? নাম কি ওই বডিগার্ডের? নাজমুল। ওর নাম নাজমুল, শ্রাবণের বডিগার্ড। নাজমুল শ্রাবণের চাচা মাহমুদ সাথে হাত মিলিয়ে সবাইকে শেষ করে দিয়েছে। মেরে ফেলেছে সবাইকে। আমাকেও মেরে ফেলবে আমি জানি, কিন্তু আমি ভয় পাই না। তবে আমার বৃষ্টি আর শ্রাবণকে কি হবে? এতটুকু বলে আবারও হু হু করে কাঁদতে লাগলো স্নেহা। স্নেহার কথা শুনে রাগে কপালের রগ ফুলে উঠল শ্রাবণের। চোখ দুটো রক্তবর্ণ ধারণ করলো। রাগে থরথর করে কাঁপতে লাগলো শ্রাবণ। তারপর উঠে দাঁড়িয়ে দাঁতে দাঁত চেপে বলল, তার মানে এলা মেয়েটি বাউ বলতে বডিগার্ড নাজমুলকে বুঝিয়েছিল? নাজমুল, তোকে আমি ছাড়ব না। যেভাবে কষ্ট দিয়ে তুই আমার বোন বর্ষা, সৌরভ, স্নেহ ভাবি আর ইলাকে মেরেছিস, তার চাইতেও ভয়ঙ্কর মৃত্যু আমি তোকে দেব। কথাগুলো বলেই ডাক্তারের কাছে চলে গেল শ্রাবণ। তারপর স্নেহাকে হাসপাতাল থেকে রিলিজ দিয়ে নিয়ে চলে গেল নীলদের বাসায়। সেখানে স্নেহাকে রেখে 20 জন গার্ড রেখে গেল নীলদের বাসা পাহারা দেওয়ার জন্য। আর সবার থেকে বিদায় নিয়ে নিজে চলে গেল তিথির কাছে। যাওয়ার আগে শ্রাবণ সবার সাথে কথা বললেও বৃষ্টির দিকে একবারও ফিরেও তাকালো না। বৃষ্টি অনেকবার শ্রাবণের সাথে কথা বলার ট্রাই করলো, শ্রাবণ বারবারই বৃষ্টিকে এড়িয়ে গেল। বৃষ্টির মনে মনে অনেক কষ্ট হতে লাগলো শ্রাবণের এমন অবহেলায়। নীলদের বাসা থেকে বেরিয়ে শ্রাবণ সোজা চলে গেল তিথির কাছে। তারপর তিথিকে বলল, তিথি, আমি আজকে লন্ডনে যাব। আমার শত্রুরা সবই সেখানে আছে, ওদের শেষ করে তবে আমি দেশে ফিরব। শ্রাবণের কথা শুনে তিথি বলল, কিন্তু শ্রাবণ, তুমি তো লন্ডনে ওদের শক্তির সাথে পেরে উঠবে না, কারণ ওদের শক্তি সব লন্ডনে, আর সেখানে তোমার সাহায্য করার মতো কেউই নেই। তুমি ঢাকার ডন হতে পারো, কিন্তু লন্ডনে তো ওদের কাছে তুমি কিছুই নয়। তিথির কথা শুনে শ্রাবণ বাঁকা হেসে বলল, শ্রাবণ চৌধুরীর ক্ষমতার সম্পর্কে কোনো ধারণা নেই তোমার তিথি, তাই তুমি আমায় নিয়ে ভয় পাচ্ছ। এই শ্রাবণ চৌধুরী যেখানে পা রাখে সেখানে রাজা হয়ে যায় সে। আমি যেমন ঢাকা শহরের ডন, তেমনি লন্ডনে আমার ক্ষমতার কোনো অভাব নেই। আমি সেখানেরও ডন, তাই আমায় নিয়ে তোমার চিন্তা করতে হবে না। কিন্তু শ্রাবণ, কোনো কিন্তু নেই তিথি। আমি তোমাকে আমার বৃষ্টি আর স্নেহভাবের দায়িত্ব দিয়ে যাচ্ছি। আমি ফিরে না আসা পর্যন্ত ওদের খেয়াল রাখার দায়িত্ব তোমার। আশা করি তুমি নিজের দায়িত্ব সঠিকভাবে পালন করবে। শ্রাবণের কথা শুনে তিথি একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল, ওকে শ্রাবণ, তুমি যখন আমার কথা শুনবেই না, তাহলে আমার আর কিছুই বলার নেই। আমি তোমায় কথা দিচ্ছি,
আমার গায়ে এক বিন্দু রক্ত থাকা পর্যন্ত তোমার বৃষ্টি আর স্নেহা ভাবির কোনো ক্ষতি হতে দিব না আমি। তুমি নিশ্চিন্তে গিয়ে সফল হয়ে ফিরে আসো, এই কামনাই করি। তিথির কথা শুনে তিথির গালে হাত রেখে মুচকি হাসলো শ্রাবণ। তারপর দ্রুত পায়ে বেরিয়ে গেল নিজের বাসার উদ্দেশ্যে।